আজকের পাঠ জোয়ার ভাটার শ্রেণীবিভাগ। জোয়ার ভাটা মূলত দুটি ভাগে বিভক্ত। প্রথম মুখ্য জোয়ার, দ্বিতীয়ত গৌণ জোয়ার। তাহলে জোয়ার ভাটাকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়। এক কি মুখ্য জোয়ার, দুই গৌণ জোয়ার। মুখ্য জোয়ার কি? পৃথিবী ও চাঁদ আবর্তনের সময় পৃথিবীর যে অংশ চাঁদের সম্মুখে আসে সেই অংশ চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যে শক্তিশালী জোয়ারের সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে কি মুখ্য জোয়ার। পৃথিবী ও চাঁদ আবর্তনের সময় পৃথিবীর যে অংশ চাঁদের সামনে আসে সেই অংশে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে, চাঁদেরও কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি আছে, তার প্রভাবে যে শক্তিশালী জোয়ার সৃষ্টি হয় জোয়ারের, তাকে বলা হচ্ছে কি মুখ্য জোয়ার। তাহলে এই মুখ্য জোয়ারের বৈশিষ্ট্যগুলো কি কি? চাঁদের আকর্ষণে এই জোয়ার সৃষ্টি হয় বলে এর নাম কি চান্দ্র জোয়ার। এর আরেকটা নাম কি চান্দ্র জোয়ার। এই জোয়ার কিন্তু অত্যন্ত শক্তিশালী ও প্রবল হয়, কারণ আমরা জানি যে জোয়ার ভাটার মূলত চাঁদের আকর্ষণে, চন্দ্রের আকর্ষণে কিন্তু হয়ে থাকে। অর্থাৎ এখানে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কিন্তু শক্তিশালী জোয়ারের সৃষ্টি হয়। এর জন্য একে বলা হচ্ছে কি চান্দ্র জোয়ারও বলা হয়। এখন আমরা জানব গৌণ জোয়ার কি। গৌণ জোয়ার চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ারের বিপরীতে, অর্থাৎ চাঁদের আকর্ষণে বিপরীত দিকে প্রধানত যে কম শক্তিশালী জোয়ারের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে কি গৌণ জোয়ার। চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ার হচ্ছে যেখানে, ঠিক তার বিপরীত দিকটাতে চাঁদের আকর্ষণ যেখানে কম থাকে না, ঠিক আছে, সেখানে যে কম শক্তিশালী জোয়ারের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে কি গৌণ জোয়ার। এখানে কিন্তু পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবটাই কিন্তু কাজ করে। যেহেতু এখানে চাঁদের যেখানে মানে চাঁদের আকর্ষণে যেখানে জোয়ারটা হচ্ছে ঠিক তার বিপরীত দিকটাতে হচ্ছে গৌণ জোয়ার, এখানে কিন্তু পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবটা লক্ষ্য করা যায়। এই জোয়ার কিন্তু মুখ্য জোয়ারের তুলনায় কম শক্তিশালী হয়। তাহলে আমরা কি জানলাম যে জোয়ার ভাটা দু প্রকারের হয়, এক কি মুখ্য জোয়ার, দুই গৌণ জোয়ার। এখন আমরা জানবো যে জোয়ার ভাটার সময়ের ব্যবধানটা কি। এই যে জোয়ার ভাটা হচ্ছে তার সময়ের ব্যবধান কিরকম থাকে? পৃথিবীর একবার আবর্তনকালে, পৃথিবী আবর্তন কতক্ষণে করছে? 24 ঘন্টা একবার আবর্তন করছে। পৃথিবীর প্রত্যেক স্থান কিন্তু একবার চাঁদের সম্মুখীন হয়। পৃথিবীর প্রতিটা স্থান কিন্তু একবার করে চাঁদের সামনে আসছে। ফলে সমুদ্রপৃষ্ঠের যে কোনো স্থানে প্রতিদিন কিন্তু দুবার জোয়ার হচ্ছে। একবার মুখ্য জোয়ার হচ্ছে, একবার গৌণ জোয়ার হচ্ছে, এবং দুবার ভাটা হচ্ছে। একবার হচ্ছে মুখ্য ভাটা হচ্ছে এবং আরেকবার কি হচ্ছে গৌণ ভাটা হচ্ছে। তবে জোয়ার ভাটা প্রত্যহ কিন্তু নির্দিষ্ট সময়ের ব্যবধানে হলেও একই সময় কিন্তু হয় না, একই সময় কিন্তু হচ্ছে না, তাদের কিন্তু একটা ব্যবধান থাকছে। তারও কিন্তু কারণ রয়েছে। তার কারণটা কি? পৃথিবী যেমন নিজ মেরুরেখার উপর পশ্চিম থেকে পূর্বে ঘোরে, পৃথিবী যেমন নিজ মেরুরেখার উপর পশ্চিম থেকে পূর্বে ঘুরছে, চাঁদও তেমনি নিজ কক্ষে কিন্তু পৃথিবীর চারদিকে ঘুরছে, পশ্চিম থেকে পূর্ব দিকে পরিক্রমণ করছে। ফলে যে সময় পৃথিবীর যে দ্রাঘিমা রেখাটি চাঁদের সামনে আসে 24 ঘন্টা পরে কিন্তু 360 ডিগ্রি আবর্তন করে সেই দ্রাঘিমা রেখাটি আবার তার পূর্ব অবস্থানে ফিরে আসছে। যখন সে ফিরে আসার মধ্যে চাঁদ কিন্তু ততক্ষণে কি করে, তার কক্ষে 13 ডিগ্রি পথ এগিয়ে যায়। তাহলে বিষয়টি ভালো করে একটু মনে রাখবে যে পৃথিবী তার নিজ মেরুরেখার উপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, চাঁদও তেমনি কিন্তু নিজ কক্ষে পৃথিবীর চারদিকে পশ্চিম থেকে পূর্বে পরিক্রমণ করছে। ফলে যে সময় পৃথিবীর যে দ্রাঘিমা রেখাটি চাঁদের সামনে আসছে 24 ঘন্টা পরে 360 ডিগ্রি পথ কিন্তু অতিক্রম করছে, এবং সেই দ্রাঘিমা রেখাটি আবার তার পূর্ব অবস্থানে, মানে আগের যে জায়গাটাতে ছিল সেই পূর্ব অবস্থানে ফিরে আসার চেষ্টা করছে।
সে ফিরে আসার মধ্যে কিন্তু ততক্ষণে সেই সময়টুকুর মধ্যে চাঁদ কিন্তু তার কক্ষে প্রায় 13 ডিগ্রি পথ কিন্তু অতিক্রম করে গেছে। ফলে সেই দ্রাঘিমা রেখাটিকে চাঁদের সামনে আসার জন্য পৃথিবীকে কিন্তু আরও 13 ডিগ্রি আবর্তন করতে হয়। তাহলে সেই দ্রাঘিমা রেখাটিকে কিন্তু চাঁদের সামনে আসার জন্য কিন্তু চাঁদ যে 13 ডিগ্রি পথ বেশি অতিক্রম করে গেল, সেই পথটা কিন্তু পৃথিবীকেও কিন্তু আবর্তন করতে হয়। তার জন্য কিন্তু অতিরিক্ত 52 মিনিট সময় লাগে। তার ফলে একটা মুখ্য জোয়ার মানে একটি মুখ্য জোয়ার স্থলে পরবর্তী মুখ্য জোয়ার হয় 24 ঘন্টা 52 মিনিট পর। অর্থাৎ এই যে মুখ্য জোয়ারটা যে হচ্ছে, সেই মুখ্য জোয়ার একটা মানে একটি মুখ্য জোয়ার স্থলে পরবর্তী মানে আজকে যদি এখন এই সময় মুখ্য জোয়ার হয়, তাহলে আগামীকাল আবার সেই সময় কিন্তু সেই স্থানটিতে মুখ্য জোয়ার হবে। এবং পরবর্তী গৌণ জোয়ার হবে যদি যদি আমরা ধরি এ স্থানে এখন হচ্ছে মুখ্য জোয়ার হচ্ছে, এবং তার পরবর্তী গৌণ জোয়ার হবে ঠিক তার 12 ঘন্টা 26 মিনিট পর, এবং পরবর্তী ভাটা হবে 6 ঘন্টা 13 মিনিট পর। অর্থাৎ প্রতিটি স্থানে কিন্তু 6 ঘন্টা 13 মিনিট পর পর কিন্তু জোয়ার ভাটা হয়। অর্থাৎ একটি মুখ্য জোয়ারের সাথে আরেকটি মুখ্য জোয়ারের পার্থক্য 24 ঘন্টা 52 মিনিট, এবং একটি গৌণ জোয়ারের সাথে আরেকটি গৌণ জোয়ারের পার্থক্য 12 ঘন্টা 26 মিনিট, এবং একটি জোয়ার এবং ভাটার মধ্যে পার্থক্য কত? 6 ঘন্টা 13 মিনিট। এখন আমরা জানব যে কোটাল কি। কোটাল একটি তামিল শব্দ, যার অর্থ সমুদ্রের জোয়ার। জোয়ার ভাটার প্রাবল্য নির্ভর করে তিথি অনুযায়ী চাঁদ ও সূর্যের অবস্থানের উপর। তাহলে কোটাল কি একটা তামিল শব্দ, যার অর্থ সমুদ্রের জোয়ার। জোয়ার ভাটা প্রত্যেক দিন কিন্তু সমানভাবে হয় না, সমান প্রবল হয় না। জোয়ার ভাটার প্রাবল্য নির্ভর করে তিথি অনুযায়ী চাঁদ ও সূর্যের অবস্থানের উপর। কোন তিথিতে চাঁদ এবং সূর্য কিভাবে অবস্থান করবে তার উপর, কারণ তাদের পারস্পরিক অবস্থান অনুযায়ী কিন্তু তাদের মাধ্যাকর্ষণ শক্তি যৌথভাবে কিন্তু পৃথিবীর উপর ক্রিয়া করে। ঠিক আছে, তার ফলে কিন্তু জোয়ারটা কি রকম হবে কিন্তু সেটার তাদের উপরেই কিন্তু অবস্থানের উপরেই কিন্তু নির্ভর করে। এই কোটাল হচ্ছে দু প্রকার, এক কি ভরা কোটাল বা তেজ কোটাল, আরেকটি কি মরা কোটাল বা মরা জোয়ার। ঠিক আছে, তাহলে দেখো যে ভরা কোটাল বা তেজ কোটালটা কি? পূর্ণিমা এবং অমাবস্যা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করলে প্রবল জোয়ার ভাটার সৃষ্টি হয়। পূর্ণিমা এবং অমাবস্যা তিথি, আমরা তো জানি যে পূর্ণিমা এবং অমাবস্যার মধ্যে কত দিনের মানে পার্থক্য থাকে, যে পূর্ণিমা একটি পূর্ণিমার সাথে আর একটি অমাবস্যার 15 দিন, অর্থাৎ 15 দিন অন্তর অন্তর পূর্ণিমা অমাবস্যা হয়। পূর্ণিমা কিন্তু এটা তোমরা একটু মনে রাখবে, জেনে রাখবে বিষয়টি, যে পূর্ণিমা কিন্তু চন্দ্রের একটি কলা। এটি তখনই ঘটে যখন চাঁদ পৃথিবীর যে পাশে সূর্য অবস্থিত তার ঠিক উল্টো পাশে অবস্থান করে। পূর্ণিমা তখনই হয় যখন চাঁদ পৃথিবীর যে পাশে সূর্য অবস্থিত তার ঠিক উল্টো দিকটাতে অবস্থান করে। ঠিক আছে, পৃথিবী থেকে দৃশ্যমান চাঁদ এই সময় কিন্তু সূর্য দ্বারা পূর্ণভাবে আলোকিত হয়। এই সময় কিন্তু পৃথিবী থেকে যে দৃশ্যমান চাঁদ কিন্তু সূর্য দ্বারা পূর্ণভাবে আলোকিত হয়, যার ফলে কিন্তু একে কিন্তু আমরা কি একটি পূর্ণ গোলাকার চাকতি রূপে কিন্তু দেখতে পাই। তাহলে এটা গেল পূর্ণিমা। পূর্ণিমা এইভাবে হচ্ছে। তাহলে এই পূর্ণিমা এবং অমাবস্যা তিথিতে, অমাবস্যাটা সম্পর্কেও একটু জেনে নাও, যে অমাবস্যাটা কি চন্দ্রকলার একটা কিন্তু প্রথম ধাপ। অর্থাৎ এই পূর্ণিমা, অমাবস্যা এগুলোর সাথে কিন্তু সবই চাঁদ, সূর্য, পৃথিবীর কিন্তু একটা সম্পর্ক রয়েছে। বোঝা গেল? অমাবস্যা কিন্তু চন্দ্রকলার একটা প্রথম ধাপ। এটি মূলত সেই সময় হয় যখন চাঁদ ও সূর্য একই বরাবর থাকে। দেখো যে এই কোটাল, ভরা কোটালের এবং মরা কোটালের সময়ও কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে কিন্তু মানে আলোচনা করা হবে। এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে।
ঠিক মানে যেইভাবে অমাবস্যা পূর্ণিমাগুলো হচ্ছে ঠিক এইভাবেই কিন্তু ভরা কোটাল এবং মরা কোটালগুলোও কিন্তু ঠিক তাদের সেইভাবেই কিন্তু হচ্ছে। অর্থাৎ এই সময় কিন্তু চাঁদ সূর্য কিন্তু একই বরাবর থাকে, ফলে পৃথিবী থেকে চাঁদকে তার কক্ষপথে কিন্তু দেখা যায় না। এই অমাবস্যার সময়, অমাবস্যার সময় পৃথিবী থেকে চাঁদকে কিন্তু তার কক্ষপথে দেখা যায় না। কারণ কি, চাঁদ ও সূর্য একই বরাবর থাকে এবং যদিও এই সময়টা চাঁদকে খালি চোখে দেখা যায় না, তবুও এই দশাটিকে আমরা মানে চাঁদ খুব মানে সামান্যভাবে কিন্তু বিরাজমান থাকে। কারণ সূর্যগ্রহণ ছাড়া বাকি সময় চাঁদ সূর্যকে সরাসরি সম্পূর্ণরূপে অতিক্রম করে না। একমাত্র সূর্যগ্রহণ ছাড়া বাকি সময় কিন্তু চাঁদ সূর্যকে সরাসরি সম্পূর্ণরূপে কিন্তু অতিক্রম করতে পারে না। বোঝা গেল? তাহলে এই যে অমাবস্যা এবং পূর্ণিমা, এই অমাবস্যা পূর্ণিমা তিথিতেই কিন্তু পৃথিবী, চাঁদ এবং সূর্য একই সরলরেখা বরাবর, দেখো ছবিতে দেখো, পৃথিবী, চাঁদ, সূর্য একই সরলরেখা বরাবর অবস্থান করে বলেই কিন্তু সেখানে প্রবল জোয়ার ভাটার সৃষ্টি হয়। তাকেই কিন্তু বলা হচ্ছে কি, ভরা কোটাল। এই ভরা কোটালের সময় চাঁদ, সূর্য, পৃথিবী একই সরলরেখায় অবস্থান করছে। এই জোয়ারের কিন্তু প্রাবল্যতাও এর জন্য অনেক বেশি। পূর্ণিমায় প্রতিযোগ জোয়ার ও অমাবস্যার সংযোগ জোয়ার হয়। এর আগের দিন প্রতিযোগ এবং সংযোগ সম্পর্কে আমি বলেছিলাম যে প্রতিযোগটা কি, সংযোগ কি। তার প্রতিযোগটা কি, পূর্ণিমায় যখন চাঁদ সূর্যের মাঝে পৃথিবী অবস্থান করছে, পূর্ণিমা তিথিতে দেখো, পূর্ণিমা তিথিতে চাঁদ এবং সূর্য, তার মাঝখানে কি পৃথিবী অবস্থান করছে, চাঁদ সূর্যের মাঝে পৃথিবী অবস্থান করছে। এইভাবে অবস্থানের জন্য কিন্তু চাঁদ সূর্যের মিলিত আকর্ষণে পৃথিবীর জলভাগে কিন্তু প্রবল জোয়ার হয়। তখন কি হচ্ছে যে চাঁদ এবং পৃথিবীর মিলিত আকর্ষণে কিন্তু সেই সময় কিন্তু কি হচ্ছে, চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণে কিন্তু পৃথিবীর জলভাগে কিন্তু দেখা যাচ্ছে যে প্রবল প্রবল জোয়ার কিন্তু হচ্ছে। এবং এই অপেক্ষা কিন্তু প্রতিযোগ অবস্থানে, মানে সংযোগ স্থান অপেক্ষা কিন্তু প্রতিযোগ অবস্থানে কিন্তু জোয়ারের মাত্রাটা বেশি হয়। তাহলে এখানেও আমরা জানলাম যে এই প্রতিযোগ অবস্থানটাতে জোয়ার এবং জোয়ারের পরিমাণটা বেশি হচ্ছে, এবং সংযোগ অবস্থানটায় কিন্তু জোয়ারটা কম হয়। কারণ সংযোগ অবস্থান কোনটা, অমাবস্যায় দেখো, অমাবস্যা তিথিতে পৃথিবী এবং সূর্য, ঠিক আছে, অমাবস্যা তিথিতে পৃথিবী এবং সূর্যের মাঝে কিন্তু চাঁদ অবস্থান করছে। ঠিক আছে, অমাবস্যা তিথিতে সূর্য এবং পৃথিবীর মাঝে কিন্তু চাঁদ অবস্থান করছে। তার ফলে কিন্তু এখানে কিন্তু জোয়ারের পরিমাণটা কিন্তু ওই প্রতিযোগ অবস্থানের তুলনায় কিন্তু কম হচ্ছে, তার শক্তিটা কিন্তু কম থাকছে। এখন আমরা জেনে নেব মরা কোটাল বা মরা জোয়ার। কৃষ্ণ শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্য পরস্পর সমকোণে অবস্থান করে। এই সময় পৃথিবীর যে স্থান চাঁদের কাছাকাছি থাকে সেখানে জোয়ার হয় ও বিপরীতে সূর্যের আকর্ষণে জোয়ার হয়। অর্থাৎ চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পর বিরোধী হওয়ায় জোয়ারটা কিন্তু জোরালো হয় না। এই জোয়ারকে বলা হচ্ছে কি, মরা কোটাল। তাহলে এই যে কৃষ্ণ এবং শুক্লপক্ষ, কৃষ্ণ পক্ষ কি, পক্ষ হচ্ছে দুটি, আমরা জানি যে পক্ষ দুটি, একটি শুক্লপক্ষ, একটা হচ্ছে কি কৃষ্ণপক্ষ। এই পক্ষ সাধারণত কি 15 দিনের হয়। অমাবস্যা থেকে পূর্ণিমা এবং অমাবস্যার মধ্যে কি পার্থক্য, 15 দিন। এক পূর্ণিমা থেকে আরেক অমাবস্যা, পূর্ণিমা থেকে অমাবস্যার মধ্যে পার্থক্য কি 15 দিন অন্তর অন্তর হয়ে থাকে। এবং পক্ষ হচ্ছে দুটো, একটা হচ্ছে শুক্লপক্ষ, একটা হচ্ছে কৃষ্ণপক্ষ, এবং এটা হচ্ছে 15 দিনের হয়। অমাবস্যা থেকে পরের 15 দিন পর হচ্ছে পূর্ণিমা। এক অমাবস্যা থেকে পরের 15 দিন পর্যন্ত হয় কি পূর্ণিমা। এই 15 দিনকে বলা হচ্ছে কি শুক্লপক্ষ। আবার পূর্ণিমা থেকে পরের 15 দিন পর্যন্ত কিন্তু কি অমাবস্যা। এই 15 দিন হচ্ছে কৃষ্ণপক্ষ। বোঝা গেল? পূর্ণিমা থেকে পরের 15 দিন পর্যন্ত হচ্ছে অমাবস্যা, এই দিনটাকে বলা হচ্ছে কৃষ্ণপক্ষ। ঠিক আছে, আর পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত এটা কৃষ্ণপক্ষ, অমাবস্যা থেকে পরের 15 দিন পর্যন্ত একে বলা হচ্ছে কি শুক্লপক্ষ।
তাহলে এই সময় কিন্তু এই যে শুক্লপক্ষের এই অষ্টমী তিথিতে, এগুলোর আবার অনেকগুলো তিথি আছে, মানে শুক্লপক্ষের অনেকগুলো তিথি রয়েছে, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এরকম রয়েছে। ঠিক অষ্টমী তিথিতে দেখা যাচ্ছে যে চাঁদ ও সূর্য পরস্পর সমকোণে অবস্থান করেছে। দেখো চাঁদ এবং সূর্য পরস্পর কি করছে, সমকোণে অবস্থান করেছে। ছবিতে দেখো শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ সূর্য পৃথিবীর সমকোণে অবস্থান করেছে। চাঁদ সূর্য পৃথিবীর সমকোণে অবস্থান করেছে। ঠিক আছে, তাহলে সমকোণে অবস্থান করাতে এই সময় পৃথিবীর যে স্থান চাঁদের কাছাকাছি থাকে সেখানে হয় জোয়ার, এবং বিপরীতে সূর্যের আকর্ষণে জোয়ার হয়। অর্থাৎ চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পর বিরোধী হওয়ায় জোয়ারটা কিন্তু সেরকম জোরালো হয় না। মরা জোয়ারের সময় চাঁদ সূর্য পৃথিবী পরস্পরের সমকোণে অর্থাৎ 90 ডিগ্রি সমকোণে কিন্তু অবস্থান করে। মরা কোটালের ক্ষেত্রে পৃথিবীর অর্ধাংশ জুড়ে কিন্তু কি হয়, ভাটাই দেখতে পাওয়া যায়, সেই সময় কিন্তু ভাটা হয়। তাহলে এটা আমরা জেনে নিলাম কোটালের ভাগ, অর্থাৎ এই যে জোয়ার ভাটা হচ্ছে তার কিভাবে, মানে ভরা জোয়ার বা ভরা কোটাল, হ্যাঁ, এবং হচ্ছে মরা জোয়ার, এগুলো যে হচ্ছে কোন তিথির উপরে নির্ভর করে হচ্ছে, সেগুলো কিভাবে হয় সেটা কিন্তু আমরা জানলাম। এখন আমরা কিছু ছোট ছোট বিষয় জানবো, যেমন হচ্ছে আমরা যেরকম পৃথিবীর আবর্তন গতিতে আমরা পড়েছিলাম যে অপসুর এবং অনসুর অবস্থান, ঠিক তেমনি চাঁদেরও কিন্তু রয়েছে। চাঁদের রয়েছে কি, চাঁদেরটাকে বলা হচ্ছে অ্যাপোজি এবং পেরিজি। অর্থাৎ অ্যাপোজি হচ্ছে চাঁদের অপসুর অবস্থান, আর পেরিজি হচ্ছে কি চাঁদের অনুসুর অবস্থান। পৃথিবীর মতন কিন্তু চাঁদেরও কক্ষপথ উপবৃত্তাকার হওয়ায় পৃথিবী এবং চাঁদের মধ্যে কিন্তু দূরত্বের পার্থক্য ঘটে। অ্যাপোজি হচ্ছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে বেশি হয়, অ্যাপোজি, সেই অবস্থানটাকে বলা হচ্ছে অ্যাপোজি বা চাঁদের অপসুর অবস্থান। এই অবস্থানে পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব বেশি হওয়ায় কিন্তু জোয়ার কম হয় এই অ্যাপোজি অবস্থানে, একে বলা হচ্ছে অ্যাপোজি জোয়ার। আর পেরিজি হচ্ছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয়, সেই অবস্থানটাকে বলা হচ্ছে কি পেরিজি বা চাঁদের অনুসুর অবস্থান। এই অবস্থানে পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্বটা কম হয় কিন্তু জোয়ারের প্রাবল্যতাটাও বেশি হয়, একে বলা হচ্ছে কি পেরিজি জোয়ার। তাহলে এখন আমরা একটু জোয়ার ভাটাটা কিভাবে হয়, মানে সমুদ্রে কিভাবে আসে সেটা আমরা একটু ভিডিওর মাধ্যমে কিন্তু দেখে নেব। দেখো একটি জোয়ারের দেখো 9:23 AM, মানে সকাল 9টা, 9:30, 9:23 এই সময়টাতে এই কি দেখছি, এই জায়গাটাতে আমরা কিন্তু সেরকমভাবে প্রাবল্যতা দেখতে পাচ্ছি না, কারণ জোয়ার হলে পরে কিন্তু এই জায়গাগুলোতে সমস্ত জলে ভরে যেত। ঠিক আছে, এখানে লো টাইড হচ্ছে, অর্থাৎ এই জায়গাটাতে ভাটা, এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু জলের প্রাবল্যতাটা নেই, অর্থাৎ এখানে লো টাইড মানে ভাটা হচ্ছে। তাহলে একটা জোয়ার ভাটার মধ্যে সময়ের ব্যবধানটা কত, 6 ঘন্টা 13 মিনিট। তাহলে আমরা দেখবো যে 6 ঘন্টা 13 মিনিট পরে এখানে কি হচ্ছে। তাহলে দেখো 6 ঘন্টা 13 মিনিট বাদে কিন্তু এখানে কিন্তু জোয়ার হাই টাইড দেখা যাবে, অর্থাৎ এখানে কিন্তু জোয়ার হচ্ছে। দেখো জোয়ারের সময় জলগুলো কিন্তু এতটাই জোরে জোরে কিন্তু আছড়ে পড়ে, এবং তার ঢেউগুলো কিন্তু যথেষ্টই উঁচু হয়। হ্যাঁ, এখন হচ্ছে জোয়ার হচ্ছে। দেখো জলের স্রোতগুলো, এইভাবে কিন্তু সমুদ্র বলো এবং নদীতে এইভাবে কিন্তু প্রতিনিয়ত কিন্তু
জোয়ার ভাটাগুলো কিন্তু হতেই থাকে। হ্যাঁ, তাদের সময়ের ব্যবধানে ব্যবধানে কিন্তু জোয়ার ভাটা তাদের কিন্তু নিজস্ব প্রক্রিয়াগুলো কিন্তু চালাতে থাকে। দেখো এই অঞ্চলটাতে এখন কি, এখন হচ্ছে লো টাইড আছে, এর জন্য এই সমস্ত অঞ্চলটা কি, এখানে কিন্তু মানে জল নেই। কিন্তু যখন হাই টাইড হবে, মানে জোয়ার হবে, এটা ভাটার সময়কাল অবস্থা, যখন জোয়ার হবে তখন কিন্তু এই অঞ্চলটাই দেখো জলে ভরে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, যখন জোয়ার হাই টাইড হবে তখন কিন্তু এই জায়গাটাতে কিন্তু জল চলে আসবে। তাহলে এইভাবে কিন্তু প্রতিনিয়ত কিন্তু সমুদ্রে কিন্তু এইভাবে জোয়ার ভাটা হচ্ছে নির্দিষ্ট সময়ের ব্যবধানে। এবং একটি মুখ্য জোয়ারের পরবর্তী স্থানে মুখ্য জোয়ার হচ্ছে 24 ঘন্টা 52 মিনিট পর, এবং একটি গৌণ মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট পর, এবং একটি জোয়ার এবং ভাটার মধ্যে পার্থক্য হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট পর। তাহলে আজকের ক্লাস এই অবধি। পরবর্তী ক্লাসে আমি জোয়ার ভাটার ফলাফল নিয়ে আলোচনা করব।